আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যুদ্ধবিরতির পর গাজায় হামাসের নিয়ন্ত্রণ এখন আরো শক্তিশালী। তেহরানের শক্তি প্রদর্শন, 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দেখিয়ে ইসরায়েলকে কটাক্ষ করেন ইরান। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইলেকট্রনিক ব্রেসলেট ব্যবহারের প্রস্তাব। বিরান মরুভূমিতে পেন্টাগনের চেয়ে 10 গুণ বড় গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীন। মাটির নিচে বিশাল কমান্ড সেন্টার, রয়েছে অত্যাধুনিক মহাকাশ ও পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র। তুরস্কের বিমান দুর্ঘটনায় গ্রিস এয়ারফোর্সের পোস্ট নিয়ে তোলপাড়। উত্তরপ্রদেশে মুসলিমকে পিটিয়ে হত্যা করা হিন্দু চরমপন্থীদের মুক্তি দেওয়ার উদ্যোগ। সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানে তৃতীয় বিচারপতির পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। যুদ্ধবিরতির পর গাজায় হামাসের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী। গাজায় যুদ্ধোত্তর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ধীরে এগোলেও এর মধ্যে বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ শক্তিশালী করছে হামাস। স্থানীয়রা বলছেন, মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সিগারেট ও জ্বালানির উপর ফি আরোপের মাধ্যমে হামাস কার্যত প্রশাসনিক কর্তৃত্ব বিস্তারের চেষ্টা করছে। এর ফলে যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুত ক্ষমতা হস্তান্তর নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েল প্রত্যাহার করা এলাকাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হামাস। এই সময় ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে বা চুরি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ডজনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে তারা। একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, গাজায় কার্যত বিভাজন বাস্তব হয়ে উঠেছে। ইসরায়েলি বাহিনী এখনো অঞ্চলটির অর্ধেকের বেশি অংশে অবস্থান করছে এবং পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে না। গাজার প্রায় সব 2 মিলিয়ন মানুষ এখনো হামাসের নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো গাইত আল ওমারি বলেছেন, হামাস স্থানীয় ও আন্তর্জাতিক মহলকে দেখাতে চাইছে যে তাদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামাস বিরোধী ছোট ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে সক্রিয় রয়েছে। এটি হামাসের জন্য আরেক চ্যালেঞ্জ। যুদ্ধবিরতির পর ত্রাণ কিছুটা বাড়লেও গাজাবাসীর দুর্দশা অব্যাহত। এক জ্যেষ্ঠ খাদ্য আমদানিকারক বলেছেন, হামাস এখনো আগের মতো পূর্ণ মাত্রায় কর আরোপে ফিরেনি, তবে সবকিছুই নথিভুক্ত করেছে। তাদের চেক পয়েন্ট রয়েছে, ট্রাক থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়, দাম বেশি নেওয়াদের জরিমানা করা হয়। এতে কিছুটা দাম কমলেও যুদ্ধের আগের সময়ের চেয়ে এখনো অনেক বেশি। মানুষ বলছে তাদের হাতে কোনো অর্থ নেই। যুদ্ধের আগে হামাস সরকার পুলিশ সহ প্রায় 50,000 লোক নিয়োগ দিত। হামাস কর্মকর্তা ও অর্থনীতিবিদরা জানায়, হামাস যুদ্ধ চলাকালেও এই কর্মীদের বেতন দিয়েছে, তবে উচ্চ বেতন কেটে দিতে সবার বেতন নির্ধারণ করা হয়েছে 1500 শেকেল। একজন কূটনীতিক বলেছেন, মজুরি দিতে মজুত নগদ অর্থ ব্যবহার করেছে হামাস। হামাস ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, যুদ্ধে নিহত 4 আঞ্চলিক গভর্নরের পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। একজন হামাস কর্মকর্তা জানান, নিহত 11 রাজনৈতিক ব্যুরো সদস্যের জায়গাতেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। গাজা সিটির কর্মী ও ভাষ্যকার মুস্তাফা ইব্রাহিম বলেন, ট্রাম্প পরিকল্পনা বাস্তবায়নে বিলম্বকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে শাসন ব্যবস্থা আরো শক্ত করছে হামাস। তার মতে এর অনুমতি দেওয়া হবে কিনা তা অজানা, তবে বিকল্প প্রশাসন না আসা পর্যন্ত তারা এমনটা চালিয়ে যাবে। তেহরানে উন্মুক্ত সামরিক প্রদর্শনীতে আবারও শক্তি দেখালো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। রাজধানীর কেন্দ্রীয় এলাকায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ইরান তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে 2000 কিলোমিটার পাল্লার যা ইসরায়েলে হামলা সক্ষম ক্ষেপণাস্ত্র জনসমক্ষে তুলে ধরে। ইরান শুধু অস্ত্র দেখায়নি, বরং ইসরায়েলকে সরাসরি কটাক্ষ করেছে। দাবি করেছে তারা ইসরায়েলি ড্রোন বা লক্ষ্যবস্তু ধরতে সক্ষম এবং প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সামরিক শাখা IRGC দাবি করে, তাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এখন মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রদর্শন মূলত রাজনৈতিক বার্তা, যেখানে ইরান দেখাতে চাইছে যে তাদের প্রতিরক্ষা সক্ষমতা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়েও গুরুত্ব রাখে। ইরান জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে পৌঁছাতে সক্ষম। এই দাবিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা নতুন করে বাড়াতে পারে বলে পর্যবেক্ষকদের মত। প্রদর্শনী ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে
এমন মডেলও ছিল যেগুলো স্যাটেলাইট গাইডেড ও নির্ভুল লক্ষ্য ভেদে সক্ষম বলে দাবি করা হয়। তেহরানের এই প্রদর্শনী এমন এক সময় এলো যখন ইসরায়েল ইরান উত্তেজনা সর্বোচ্চ চূড়ান্ত অবস্থায় রয়েছে। ইসরায়েল সম্প্রতি ইরানের সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিষয়ক বিজ্ঞানীদের লক্ষ্য করে বিভিন্ন আক্রমণ চালিয়েছে, যার পাল্টা বার্তা হিসেবেই ইরান এই সামরিক শো অফ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিডিওর বিবরণ অনুসারে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের আকাশসীমা বা সামরিক স্থাপনা টার্গেট করা হলে ইসরায়েলের বিরুদ্ধে তারা আরো কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। পাশাপাশি 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ইরান সরাসরি ইসরায়েলকে সতর্ক করেছে যে দূরত্ব আর তাদের নিরাপত্তা নিশ্চয়তা নয়। প্রদর্শনীতে জনসাধারণের উপস্থিতি, সামরিক শো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সারি এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে প্রদত্ত হুঁশিয়ারি সব মিলে ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট প্রধান ডেভিড, যিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবৈধ বসতিবাসী সহিংসতা রোধে চরমপন্থী অবৈধ বসতিবাসীদের জন্য ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট ব্যবহারের প্রস্তাব দিয়েছে। শনিবার ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি একটি প্রতিবেদন জানায়। দৈনিক ইয়েদিনত আরনোহতের অনুসারে, যিনি চরমপন্থী বসতিবাসীদের গ্রেফতার কার্যক্রমে প্রশাসনিক গ্রেফতার হুকুম ছাড়াই ইলেকট্রনিক হ্যান্ডকাফ ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এখনো পশ্চিম তীরে বাড়তে থাকা বসতিবাসী সহিংসতা মোকাবেলা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। যদিও গাজা গঠিত সিজ ফায়ার ভেঙে যাওয়ার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ফিলিস্তিনি সরকারের ওয়াল এবং বসতি প্রতিরোধ কমিশন জানায়, অক্টোবর 2023 থেকে পশ্চিম তীরে অবৈধ বসতিবাসীরা 7154টি হামলা চালায়, যার ফলে 33 জন ফিলিস্তিনি নিহত এবং 33 জন সম্প্রদায় স্থানান্তরিত হয়েছে। একই সময়ে বসতিবাসী ও সেনা যৌথভাবে অন্তত 1072 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় 10,700 জনকে আহত করেছে। গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচারালয় একটি গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করে, যেখানে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানানো হয়েছে। বিরান মরুভূমিতে পেন্টাগনের চেয়ে 10 গুণ বড় গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে চীন। মাটির নিচে বিশাল কমান্ড সেন্টার রয়েছে, অত্যাধুনিক মহাকাশ ও পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র। চীনের পশ্চিম মরুভূমির সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের গভীরে, যে কোনো শহর বা বসতি থেকে অনেক দূরে এবং নিয়ন্ত্রিত আকাশসীমার আড়ালে এমন একটি স্থান রয়েছে যা নীরবে চীনের সবচেয়ে গোপন সামরিক উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে। উপর থেকে দেখলে এটি বিশাল ভূখণ্ডের পটভূমিতে কংক্রিট এবং ধাতুর একটি ঝকঝকে মরীচিকা বলে মনে হয়। চীনা কর্মকর্তারা এর বিষয়ে প্রায় কোনো তথ্য না দেওয়ায় গোপনীয়তার মোড়া রয়েছে এটি। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে রাজধানী বেইজিং এর কাছাকাছি একটি বিশাল সামরিক কমান্ড সেন্টার তৈরি করছে চীন। এটি কৌশলগতভাবে বাইরের বিশ্বের দৃষ্টি থেকে আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে। এই সামরিক কমপ্লেক্সটি চীনের অত্যাধুনিক মহাকাশ, পারমাণবিক এবং সামরিক প্রযুক্তির উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করছে বলে জানা গেছে। মার্কিন গোয়েন্দা তথ্যের সূত্র মতে, চীনের এই নতুন সামরিক স্থাপনাটি আয়তনে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের চেয়ে প্রায় 10 গুণ বড় হতে পারে। উপগ্রহ চিত্রে দেখা যায় প্রায় 1500 একর জায়গা জুড়ে বিস্তৃত এই সুবিশাল স্থানটিতে রয়েছে মাটির নিচের সুরক্ষিত বাংকার এবং ব্যাপক টানেল নেটওয়ার্ক। চীনের রাজধানী বেইজিং এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছে বেইজিং মিলিটারি সিটি নামে পরিচিত এই কেন্দ্রটিতে আংশিকভাবে ভূগর্ভস্থ সামরিক কমান্ড সুবিধা তৈরি করা হচ্ছে। এটি সম্পূর্ণ হলে এটি বিশ্বের বৃহত্তম যুদ্ধকালীন কমান্ড কেন্দ্রে পরিণত হবে। 2024 সালের মাঝামাঝি সময়ে এর নির্মাণ কাজ গতি পায় এবং পিপলস লিবারেশন আর্মির শতবার্ষিকীতে অর্থাৎ 2027 সালের মধ্যে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। স্থানটি নিষিদ্ধ ভূখণ্ড
লবনুর নামে পরিচিত। প্রাক্তন এই লবণের রডটি এখন বিশাল কর্মসূচির কেন্দ্রে পরিণত হয়েছে, যা পরীক্ষামূলক বিমান, মহাকাশ অস্ত্র এবং পৃথিবীর সবচেয়ে দ্রুত পারমাণবিক সম্প্রসারণকে অন্তর্ভুক্ত করে আছে। গত 6 মাসে এই কাজ শুরু হয়েছে এবং এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জানা গেছে, লবনুরের এই শূন্যতার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রানওয়ে পরীক্ষামূলক সুড়ঙ্গ এবং হ্যাঙ্গারগুলির একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছেন। বিশ্লেষকদের মতে এই নেটওয়ার্কে বেইজিং এর করা সবচেয়ে উন্নত প্রতিরক্ষা প্রকল্পগুলির মধ্যে কিছু রয়েছে। জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের এই এলাকাটি একসময় চীনের স্নায়ুযুদ্ধের পারমাণবিক পরীক্ষার কেন্দ্র ছিল। এখন এটিকে আমেরিকার এরিয়া 51 এর সঙ্গে তুলনা করা হয়, যা এমন একটি নিষিদ্ধ অঞ্চল যেখানে ভবিষ্যতের যন্ত্রগুলি নিরাপত্তার প্রাচীরের আড়ালে পরীক্ষা করা হয়। লবনুর যে নতুন কিছুতে পরিণত হয়েছে তার প্রথম ইঙ্গিত আসে উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্র থেকে। বিশ্লেষকরা মরুভূমির মধ্যে 3 মাইলেরও বেশি প্রসারিত একটি বিশাল রানওয়ে লক্ষ্য করেন, যা বিশ্বের দীর্ঘতম রানওয়েগুলোর মধ্যে একটি। গোয়েন্দা বিশ্লেষকদের মতে স্থাপনাটি মূলত পারমাণবিক যুদ্ধ কমান্ড সেন্টার হিসেবে ডিজাইন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো পারমাণবিক হামলার মতো চরম পরিস্থিতিতেও চীনের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে সুরক্ষিত রাখা এবং সেখান থেকে যুদ্ধের কৌশলগত কমান্ড পরিচালনা করা। একে কেউ কেউ বেইজিং মিলিটারি সিটি হিসেবেও আখ্যায়িত করেছে। গত 13 নভেম্বরে গ্রিসের এয়ারফোর্স একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট মুছে দিয়েছে, যেখানে তাদের C-130 সামরিক পরিবহন বিমানগুলোর ছবি প্রদর্শিত হয়েছিল। পোস্টটি তুরস্কের C-130 বিমান দুর্ঘটনার 2 দিনের কম সময় পর প্রকাশিত হওয়ায় তাৎক্ষণিক সমালোচনার মুখে পড়েছে। ওই দুর্ঘটনায় 20 জন সৈন্য নিহত হন। প্রথম পোস্টটি এক্স এ ফটো অফ দ্য ডে শিরোনামে প্রকাশিত হয়। মুহূর্তের মধ্যে এটি মুছে ফেলা হয়, কারণ তুর্কি ব্যবহারকারীরা এটিকে অন্যায্য এবং সুসহযোগী প্রতিবেশী সম্পর্কের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হিসেবে সমালোচনা করেন। এর পরিবর্তে হেলেনিক এয়ারফোর্স 12 নভেম্বরের একটি শোক বার্তা শেয়ার করে, যা গ্রিসের জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিমোস্টেনিস গ্রিগোরিয়াডিস জারি করেছিল। গ্রিগোরিয়াডিস লিখেছেন, 11 নভেম্বর জর্জিয়া আজারবাইজান সীমান্তে দুর্ঘটনার খবর গভীর দুঃখের সঙ্গে পেয়েছেন এবং কোনো শব্দই এই ক্ষতির পরিমাণ পুরোপুরি ব্যক্ত করতে পারবে না। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মুছে ফেলা পোস্টটি দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এটি একটি অনুষ্ঠানে ছবি ভাগ করা রুটিন পোস্ট ছিল। এটি ভুল বোঝাবুঝি এড়াতে মুছে ফেলা হয়েছে। তুর্কি কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছেন। শাসক ন্যায় ও উন্নয়ন পার্টির মুখপাত্র ওমের চেলিক বলেছেন, এটি আমাদের শহীদদের প্রতি মানুষের ও সামরিক মূল্যবোধহীন কুৎসিত বার্তা এবং গ্রিক কর্তৃপক্ষকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তুরস্কের দুর্ঘটনার কারণ এখনো অনুসন্ধানাধীন এবং কর্মকর্তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। তুরস্ক ও গ্রিস, যারা ন্যাটো সদস্য এবং দীর্ঘদিন ধরে বিতর্কের ইতিহাস রয়েছে, ডিসেম্বর 2023-এ প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোকিৎসের বৈঠকের পর উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। উভয় পক্ষ নতুন অধ্যায় শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। 2015 সালে মোহাম্মদ আখলাক হত্যাকাণ্ড মামলা তুলে নিতে যাচ্ছে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী যোগী সরকার। 2015 সালে দাদ্রিতে হিন্দু চরমপন্থী গোরক্ষক দলের গণপিটুনিতে মৃত্যু হয়েছিল আখলাকের। প্রায় 1 দশক পর এই মামলায় অভিযুক্ত 10 জনের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ প্রত্যাহার করার পথে হাঁটল যোগী সরকার। বাড়িতে গরু জবাই করে রাখা হয়েছে এমনই গুজবে আখলাক ও তার ছেলে দানিশকে বাড়ি থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় আখলাকের, গুরুতর আহত হয় তার ছেলে। এ হত্যাকাণ্ডে সাড়া ফেলে দেয় গোটা ভারতে। পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে ঘটে গোরক্ষার নামে এমনই ঘটনা। এই ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ছিলেন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার ছেলে বিষ্ণু রানাও। অভিযুক্তদের বিরুদ্ধে খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। তবে 10 বছর পর এই মামলায় ভোল বদল করল যোগী সরকার। সম্প্রতি আদালতে সরকারের তরফে একটি আবেদন জানানো হয়েছে, যেখানে বলা হয় ফৌজদারি কার্যবিধির 321 ধারায় মামলাটি প্রত্যাহার করতে চায় রাজ্য। জানা গেছে, গত 26 অক্টোবর রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত একটি চিঠি আসে সরকারি কৌঁসুলির কাছে, যেখানে বলা হয় উত্তরপ্রদেশের রাজ্যপাল লিখিত অনুমোদন দিয়েছে মামলাটির প্রত্যাহার করার জন্য। সরকারি চিঠির পর গত 15 অক্টোবর আদালতে রাজ্য সরকারের আবেদন জমা দেওয়া হয় সরকারি আইনজীবীর তরফে। আদালত অনুমতি দিতে প্রত্যাহার করা হবে মামলাটি।
পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সংবিধানে ২৭তম সংশোধনী পাশ করেছে। এরপরই নৈতিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না এমন আক্ষেপ করে লাহোর হাইকোর্টের বিচারপতি শামস মাহমুদ মির্জা শনিবার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে বিচারপতি মির্জা উল্লেখ করেছেন, সর্বশেষ সংবিধান সংশোধনীর প্রেক্ষিতে তিনি নৈতিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। শামস মাহমুদ মির্জা ২০১৪ সালে লাহোর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন। তিনি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ মির্জার ছেলে। এদিকে শামস মাহমুদ মির্জার পদত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। তারা অভিযোগ করেন, সংবিধান সংশোধনীকে সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগকে নির্বাহী নিয়ন্ত্রণে এনেছে এবং সাংবিধানিক গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত হেনেছে। অন্য বিচারপতিদেরও পদত্যাগ করার আহ্বান জানায় সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানায়, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সোমবার কর্মবিরতি ঘোষণা করেছে। এর আগে সংবিধান আর রইল না এমন আক্ষেপ করে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি মনসুর আলী শাহ এবং আতহার মিনাল্লাহ পদত্যাগপত্র জমা দেন। দুজন বিচারপতি পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে চিঠি দিয়ে ফুল কোর্ট বৈঠক এবং বিচার বিষয়ক সম্মেলন ডাকার অনুরোধ করেছিলেন, যাতে ২৭তম সংশোধনী নিয়ে আদালতের মধ্যে খোলামেলা আলোচনা হয়। রাষ্ট্রপতিকে লেখা পদত্যাগপত্রে বিচারপতি মনসুর আলী শাহ এই সংশোধনীকে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সংবিধানের উপর এক গুরুতর আঘাত হিসেবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধবিরতির পর গাজায় হামাসের নিয়ন্ত্রণ এখন আরো শক্তিশালী। তেহরানের শক্তি প্রদর্শন, ২০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দেখিয়ে ইসরায়েলকে কটাক্ষ করেন ইরান। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইলেকট্রনিক ব্রেসলেট ব্যবহারের প্রস্তাব। বিরান মরুভূমিতে পেন্টাগনের চেয়ে ১০ গুণ বড় গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীন। মাটির নিচে বিশাল কমান্ড সেন্টার রয়েছে, অত্যাধুনিক মহাকাশ ও পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র। তুরস্কের বিমান দুর্ঘটনায় গ্রিস এয়ারফোর্সের পোস্ট নিয়ে তোলপাড়। উত্তরপ্রদেশে মুসলিমকে পিটিয়ে হত্যা করা হিন্দু চরমপন্থীদের মুক্তি দেওয়ার উদ্যোগ। সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানে তৃতীয় বিচারপতির পদত্যাগ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।